নমস্কার, আমি তরুণ ঘোষ। দেশবাসী তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল, দেশের কাছে তার অনেক কিছু দেওয়ার ছিল। তিনি নায়ক হতে পারতেন, তিনি হয়ে গেলেন খলনায়ক। কেবল নিজের পদে থাকার জন্য এবং নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তিনি প্রত্যেককে পিঠে ছুরি মেরেছেন। ভারতের বিশ্বাস তিনি ভেঙেছেন। তিনি প্রধানমন্ত্রীর বিশ্বাস ভেঙেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস ভেঙেছেন। তিনি আর কেউ নন, আজকে যার কথা বলবো তিনি হচ্ছেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন ওয়াকারুজ্জামানের ব্যাপারে কথা বলতে গেলে আপনাকে ফিরে যেতে হবে এসসিও সম্মেলনে। এসসিও সম্মেলনে সব দেশের 20টি দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। খুব শীঘ্রই মায়ানমারের নির্বাচন আছে, আপনারা জানেন। মায়ানমারের সেনাপ্রধানও এসেছিলেন এসসিও বৈঠকে, এবং ভারত, পাকিস্তান বা ভারত, চীন এবং রাশিয়া তো মিলিতভাবে আলাদা বৈঠক করে একটা প্রস্তাব নিয়েছে। তার মধ্যে যেমন মায়ানমার রয়েছে, তেমন বালুচিস্তানের স্বাধীনতা রয়েছে, তেমন বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ এই কারণে রয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিখণ্ড। সেই সাউথ ইস্ট এশিয়া যদি অস্থির হয়, এবং আমেরিকা যেভাবে এখানে ঢুকে পড়েছিল, ডিপ স্টেট, বিশেষ করে ডোনাল্ড লু, তিনি যে কাজকর্ম, পিটার হাস যে কাজকর্ম করে শেখ হাসিনার তক্তাপালট করেছেন, এবং সেই তক্তাপালট কিন্তু রুখে দিতে পারতেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাকে বিশ্বাস করে, ভুল তো উনি বরাবরই করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ভুলটা চরম ভুল উনি করেছিলেন। উনি কারোর কথা না শুনে উনি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে বেছে নিয়েছিলেন। তার উচিত মূল্য এখন উনি দিচ্ছেন। এই ওয়াকারুজ্জামানকে ব্যবহার করে ভারত মনে করেছিল যে ঠিক আছে, যদি শুধরে যায় তাহলে পরে একে দিয়ে কাজটা করানো যেতে পারে। কিন্তু দেখা গেল ভারতকেও সে সেনাপ্রধানের পিঠেও সে ছুরি মারল, যার জন্য সেনাপ্রধানের সঙ্গে আর তার যোগাযোগটা রইল না। সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধান তার ফোন আর ধরেন না, তার সঙ্গে যোগাযোগ করেন না। আগে আমাদের সেনাপ্রধান খুব বলতেন মাঝে মাঝে যে আমাদের সঙ্গে বাংলাদেশ সেনার খুব ভালো যোগাযোগ আছে। এখন কিন্তু বলেন না, এখন একদিনও দেখবেন না কোন স্টেটমেন্টে ওনার এই বক্তব্যটা রয়েছে। তাই এখন এসসিও সম্মেলনে এই 3টে দেশ মিলে এবং মায়ানমারের সেনাপ্রধান তিনিও সম্মতি জানিয়েছেন যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা দরকার, কারণ তার দেশও ডিস্টার্ব হচ্ছে। আর এই বাংলাদেশ আর মায়ানমারের দুটোতেই এই 3টে দেশের, ভারত, চীন, রাশিয়ার প্রচুর বিনিয়োগ করে রয়েছে। এই বিনিয়োগগুলো সমস্ত কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলোকে সামলাতে গেলে একটা সুস্থির রাষ্ট্রের দরকার। সুস্থির রাষ্ট্র কি করে হবে? সুস্থির রাষ্ট্র একমাত্র জোর করে যদি না করা হয়, তাহলে সেনাপ্রধানকে দিয়েই কাজ করাতে হবে। সেই সেনাপ্রধান যদি বিট্রে করেন, তাহলে পরে সে তাকে কি করে ঠিক করা যাবে? তাহলে পরে একটা অন্তিম অস্ত্র যেটা আছে সেটা হচ্ছে যুদ্ধ। আমি প্রথমেই বলেছিলাম একটা স্থির হবে যে যুদ্ধ হবে, নাকি কূটনৈতিক ভাবে এর মোকাবিলা করা হবে। আপাতত ঠিক হয়েছে কূটনৈতিক ভাবেই এর মোকাবিলা করা হবে। তার প্রথম স্টেজ যেটা হলো সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বলি। তাকে তিনি প্রথম বলি চড়বেন ওয়াকারুজ্জামান। তাকে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছিল ভারত মারফত। চীন একটা বার্তা দিয়েছিল, সম্প্রতি উনি চীনে গেছিলেন। চীন থেকে ফিরে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে তিনি দরজায় দরজায় দৌড়েছেন। কারণ চীন পরিষ্কার বলে দিয়েছিল
যদি এই কাজগুলো করতে পারেন তাহলে থাকতে পারবেন, যদি তা করতে পারেন তাহলে থাকতে পারবেন না। চীন থেকে ফিরে তিনি দৌড়ঝাঁপ শুরু করে দিলেন। প্রথমে গেলেন প্রধান বিচারপতি, তার কাছে গিয়ে দেখা করলেন। তারপরে গেলেন উনি রাষ্ট্রপ্রধানের কাছে, মানে রাষ্ট্রপতির কাছে। তারপরে গেলেন প্রধান উপদেষ্টার কাছে। এই যে প্রধান বিচারপতির কাছে গেলেন, ও তো ইমার্জেন্সির জন্য নয়, আসলে আগা পাঁচতলাটি বদমাইশ লোক। তিনি আসলে গেছিলেন সংবিধান অনুযায়ী তিনি নিয়োজিত, তার নিয়োগ হয়েছে। তিনি সাংবিধানিক রক্ষা কবচ তার কি কি আছে সেটি জানতে গেছিলেন। রাষ্ট্রপতির কাছে গেছিলেন, কি কি বুজুং বাজুং দিয়েছেন ভগবান জানে, রাষ্ট্রপতির ব্যাপারটা জানি না। তারপরে এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাকে চীন সফরের সাম্প্রতিক পরিস্থিতি তাকে জানান যে এই হয়েছে, আমাকে এই বলা হয়েছে। তারপরে তো একেই তো ইউনূস তো নিজেই এখন একটুখানি গোলমেলে রয়েছে অবস্থায়, তাকে এখন তো একটা ওই রকম একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। তো ইউনূস এখন যেটা চাইছে সেটা হচ্ছে বিএনপির ঘাড়ে কোনো রকমে এটা চড়িয়ে মানে চাপিয়ে দিয়ে ইউনূস একটা সেফ এক্সিট নিয়ে নেবে। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছে কি, তিনি এতদিন ধরে জামাতের খেয়েছেন, পড়েছেন, বড় হয়েছেন, তাদের পয়সায় সমস্ত কিছু করেছেন, সেনাপ্রধান হয়েছেন, এখন জামাতের বিরুদ্ধে চলে গিয়েছে, ফলে জামাত তাকে বলছে মোনাফেক। এই হচ্ছে সেনাপ্রধানের অবস্থা। তাহলে সেনাপ্রধান কারোর রইল না, রইল হচ্ছে দেশের জনগণের রইল না, জামাতের রইল না, রাষ্ট্রপ্রধানের কাছে তার কোনো দাম রইল না, ভারতবর্ষের গায়ে তার দাম রইল। ফলে সেনাপ্রধান এখন একক। এবং তার মধ্যে হয়েছে কি, এখন যে বাংলাদেশ সেনা বাহিনীর মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তারা এই সেনাপ্রধানকে একেবারেই পছন্দ করছে না। লাস্ট যে দরবারটা হয়েছিল সেই দরবারে কিন্তু কোন রকম প্রশ্ন তার কাছে আসেনি যে তিনি উত্তর দেবেন, কারণ কারোর কোন রকম প্রত্যাশা তার কাছে আর নেই। মানুষের প্রত্যাশা যেমন শেষ হয়ে গেছে, সেনাবাহিনীর নিচে তলার সমস্ত অফিসার এবং সৈনিকদের প্রত্যাশাও তার কাছে শেষ হয়ে গেছে। তিনি এখন সবার কাছে গদ্দার পরিচিতি হয়ে গেছেন। এখন এই অবস্থায় প্রথম বলিটা চড়ছে সেনাপ্রধান। কিভাবে বলি চড়বে তাও ঠিক হয়ে গিয়েছে, কে তার স্থলাভিষিক্ত হবে তাও ঠিক হয়ে গিয়েছে। এখন শুধু গুটিগুলোকে সাজিয়ে তার মতো করে প্লেস করা, সে কাজটাও খুব শিগগিরই হয়ে যাবে। এদিকে আমেরিকাও থেমে নেই। আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্প, তিনি আর যাই হোক তিনি পেছুবার লোক নন। এতদিন তিনি ওখানে রেখে দিয়েছিলেন ট্রেসি জ্যাকবসনকে, এখন সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন। তার নাম হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই ব্রেন্ট ক্রিস্টেনসেন এনাকে দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে পাঠানো হচ্ছে সার্জিও গোরকে। সার্জিও গোর হচ্ছে একেবারে ট্রাম্পের বগল দাবা করার মানুষ। ফলে সার্জিও গোরের ব্যাপারে ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার চলাফেরা রেস্ট্রিক্টেড করে দাও। অন্য দেশের রাষ্ট্রদূতরা বা আগেও মার্কিন রাষ্ট্রদূতরা যেমন নর্থ ব্লক সাউথ ব্লকে অবাধে চলাফেরা করতেন তাদের কূটনৈতিক রক্ষা কবচ থাকার জন্য, তাদের পারমিশন নিতে হতো না। কিন্তু এই সার্জিও গোরের ব্যাপারে কিন্তু এখন বলে দেওয়া হয়েছে কোনো মন্ত্রী, কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের আমলা তার সঙ্গে দেখা করবেন না, তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেবেন না, এবং ওই সমস্ত দপ্তরে ঢোকা তার বারণ। তাহলে এখানে এসো, নিজের ঘরে বসে থাকো, ভারতবর্ষ ঘুরে দেখো, নানান ধরনের খাবার টেস্ট করো, তারপরে তুমি মার্কিন দূতাবাসে ফিরে যাও, তোমার আর কোনো কাজ নেই। মানে এইভাবে ভারতবর্ষ
তাকে একদম ঘরবন্দি করে দিচ্ছে। আর এই বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যাপারে সমস্ত জায়গায় সতর্ক করে দেওয়া হয়েছে যে এর চলাফেরার ওপরে বিশেষ নজর রাখতে। কারণ এই অপারেশন ক্লিনিং যেটা চলবে এবার, অপারেশন ক্লিনিং এ এখন এটা হচ্ছে ওয়াকারুজ্জামান একটা সরিয়ে দিয়ে অ্যাসিড টেস্ট করা হবে। আমি বহুদিন আগেই ওয়ার্ডটা ইউজ করেছিলাম। অ্যাসিড টেস্টটা ওয়াকারুজ্জামানের ওপর দিয়েই হবে, ওয়াকারুজ্জামানকে বলি চড়িয়ে। তবে যতটুকু যা বোঝা যাচ্ছে, ওয়াকারুজ্জামানকে বলি চড়ালে না সেনাবাহিনী ক্ষোভ থাকবে, না মানুষের ক্ষোভ থাকবে, এবং যাকে নিয়ে আসা হচ্ছে সে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। বাকিটুকু যা ডেভেলপমেন্ট হবে আমি পরে আপনাদেরকে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।